আপনারা অনেকে আমার সাথে নতুন যুক্ত হয়েছেন। তো আপনাদের সাথে আমার কিছু আলাপচারিতার দরকার আছে, পরিচিতির দরকার আছে, আপনাদের মনোভাবের দরকার আছে, আপনাদের মনোযোগ আকর্ষণ করার দরকার আছে। সবকিছুর আমরা কিন্তু পড়াশোনা, কমিউনিকেশন, বিজনেস বিল্ড আপ, স্টাডি, এরপর এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। হাবিজাবি ব্যবসা বাণিজ্য, কিভাবে চাকরির বাইরে গিয়ে কিছু একটা করা যায়, কিভাবে কি কাজকর্ম করা যায়। এবং আমরা কিন্তু কোনো প্রকার সংঘাতে জড়াবো না। এবং এখানে আমরা সবাই মেচুর, আমরা এখানে সবাই মেচুর, তো মেচুর, ওভার মেচুর, মানে এই ওভার মেচুরিটি নিয়ে কিছুক্ষণ আগে আমি অফিস ক্লোজ করে আসতেছিলাম, কিছু ভাই ব্রাদারকে দেখলাম সংঘাতের মতো কথাবার্তা আপনারা বলছেন। অ্যাকচুয়ালি আপনারা কিন্তু কিন্ডার গার্ডেনে পড়েন না, ঠিক আছে? আপনারা কিন্তু কিন্ডার গার্ডেনে পড়েন না। তখন আমার কাছে যে বলেন আমি কে, এই গ্রুপটা কি আমার, এই গ্রুপটা কি আমার, এই গ্রুপটা আপনাদের, এই গ্রুপের পরিবেশ কিভাবে ঠিক রাখবেন, এই গ্রুপে কিভাবে আপনারা কাজ করবেন, এটা যদি আমি শিখাই দিতে হয়। এখানে অনেক সিনিয়র ভাই ব্রাদাররাও আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার একজন আছে, অনেক ভালো ভালো জব করে, নিজের অফিস মেনটেন করে। আমাদের চেয়ে মোর সিনিয়র, 2012 সাল থেকে কনসালটেন্সি করে, বিজনেস করে, চাকরি করে। তাহলে বাচ্চারাই এই কাজগুলো করে, আমরা যারা এখনো মেচুরিটি লেভেল ক্রস করতে পারিনি, আমরা কিন্তু বাচ্চাই রয়ে গেছি। আরেকটা বিষয়, এই আমি এখানে সবার সাথে ফ্র্যাঙ্কলি কথাবার্তা বলি, সবকিছু আমি বুঝি। হ্যাঁ, সবকিছু আমরা বুঝি। তাহলে আমরা কাউকে আঘাত করে, ছোট করে, ডিগ্রি দিয়ে, অমুক দিয়ে, তমুক দিয়ে, ওই বিএনবিসি দিয়ে, এগুলো দিয়ে জাজ করতেছি কেন? এগুলো আমাদের কাজ না। আমরা এখানে কাজ শিখবো, আলোচনা করবো। আমিও তো শিখি, আমিও কিন্তু অনেকে আমাকে অনেক প্রশ্ন করে, ওই প্রশ্নের উত্তর আমি গুগলে সার্চ করি, দেখি কি অবস্থা, আমি কিন্তু শিখি। তাহলে আমি যদি শিখি এবং কি সারা জীবন শিখবো সংকল্প করেছি, তাহলে আমাদের এখানে পাণ্ডিত্য দেখানোর কিছু নাই তো। এখানে আমরা যদি একজন একজনের সাথে পাণ্ডিত্য দেখাইতে আসি, আমরা যদি চিন্তা করি যে এখানে ইঞ্জিনিয়ার নোমান খন্দকার অনেক বড় ইঞ্জিনিয়ার, এটা ভুল। এখানে বড় ইঞ্জিনিয়ার সাজার কিছু নাই। এখানে নলেজ শেয়ারিং এর জন্য আমরা এই গ্রুপে যুক্ত হয়েছি। এবং যারা আমার সাথে আমাদের ক্লাসগুলো করে, তারা ম্যাক্সিমাম, আমি তাদেরকে চিনি, না চিনলেও তারা আমাকে বহু বছর ধরে দেখে আসতেছে, চিনে আসতেছে, কাজ করে আসতেছে আমার সাথে। আমার সাথে কিভাবে কাজ করে আসতেছে, এই যে আমি যে লেকচার ভিডিও আপলোড করি, এগুলো দেখে দেখে তারা প্র্যাকটিস করে, আমাকে জাজ করে। আমার, আমি যে কথাগুলো বলি এগুলা তাদের কাছে মাঝে মাঝে খুব মজা লাগে, পছন্দ হয়, আবার রাগ লাগে, অহেতুক কথা বলি। আসলে সবকিছুর উপরেই তারা বিচার বিবেচনা করে কিন্তু আমাদের গ্রুপে টাকা খরচ করে যুক্ত হয়, ঠিক আছে? তো এখানে আমি কিন্তু যে পরিমাণ কাজকর্ম আপনাদের সাথে করার চেষ্টা করি, আমাদের আলোচনা করার চেষ্টা করি, আপনাদের সাথে ফাইল শেয়ার করি, আমি খুব খুশি হই কেউ যদি আমার কাছে কিছু একটা চায়, যে আমার একটা বিল্ডিং এর ড্রয়িং দেন, A to Z, আমাকে ওই নতুন এক্সেল শিট গুলা দেন, আমাকে এই দেন সেই দেন। আমার কাছে ভালো লাগে। কেন ভালো লাগে? আবার অনেক একটা ভাই আছে যে তিনি ট্যাক্স ইনস্টল করতে পারতেছিলেন না, একজন ইনস্টল প্রক্রিয়াটা দেখাই দিলেন, সফটওয়্যারটা দিয়ে দিলেন। আমরা থাকবো সহযোগিতা মনোভাব ভাবাপন্ন মানুষ হিসেবে। আমরা সবাই চাকরি করছি একটা সময়, ব্যবসা করছি, ব্যবসা করতেছি, বা ভবিষ্যতে ডেভেলপার হব, আরো বড় হব। তাহলে বড় হওয়ার প্রধান শর্ত কি জানেন ভাই? কেউ যদি আপনার গালিও দেয়, আপনি বলবেন থ্যাংক ইউ, তাইলে আপনি বড় হইতে পারবেন। আপনি ওনার সাথে যদি, এই আপনি আমাকে গালি দিলেন কেন, আপনি কে, আপনি কি জানেন, আপনি উমুক তুমুক, এইটার মানে প্রতিক্রিয়া দেখানোটা কিন্তু বড় না ভাই। প্রতিক্রিয়া সবাই দেখাইতে পারে, তাই না? প্রতিক্রিয়া দেখানোটা কিন্তু ক্রেডিট না। প্রতিক্রিয়া না দেখাইয়া কিভাবে এটাকে রিসিভ করে, টেক করে ব্যাক আপ দেওয়া যায়, এটাই হচ্ছে বড় বিষয়। তো আমি কি বুঝাতে চাচ্ছি অবশ্যই বুঝছেন। আর একটা বিষয় কি, আমরা যেহেতু সবাই এখানে কাজের লোক, সবার মন মেজাজ কিন্তু একরকম থাকে না। একটা কথা বললে আমরা, আমারও অনেক সময় মাথা নষ্ট হয়ে থাকে, মানুষের প্যারায় ফোন আসে, 100 ফোন আসে, ফোন রিসিভ করা লাগে, ফোন রিসিভ না করলে, আবার ফোন রিসিভ করলে আমাকে বলে, এই রোমান সাহেব ফোন ধরতেছেন না কেন, অমুক তমুক।
মানে আমরা হচ্ছে যে গোলাম মানুষের। বিল্ডিং এটা বানাইবো, রাতের 1টা বাজে ফোন দেয়, 2টা বাজে ফোন দেয়, 10টা বাজে ফোন দেয়, যখন মন চায় তখন ফোন দেয়। তাই পাবলিক ফাংশনের এই মানুষগুলো যারা আমরা আছি, তারা কিন্তু শান্তিতে থাকতে পারি না, খুব কম। আমার বস একটা কথা বলতেন যে তুমি যদি মাটি কেটে আয়া পড়তা, ধরো তোমার একটা মাটি কাটা কন্ট্রাক্ট দিছি, মাটিটা কেটে চলে আসলা, মাটি কাটা শেষ, পেমেন্ট পাইলে এই কাঁধে কোদাল নিয়ে বাড়িতে চলে আসবা, রিল্যাক্সে খাবা, ঘুমাই যাবা। এটাও যদি করতাম, শান্তিতে থাকতাম। কিন্তু আমরা যে কাজগুলো করি এগুলো শান্তির কাজ না। আশা করি বুঝতে পারছি। মানে আপনার যেখানে ব্রেন ইউজ হয়, আপনার মস্তিষ্ক সব সময় অ্যাক্টিভ থাকা লাগে, এখানে আপনার মন মেজাজকে ধরে রাখা অনেক বড় কথা। তাই আমরা মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ পড়া, অন্তত ইস্তেগফার করা, সবসময় হুজুর সহিত থাকা, এই বিষয়গুলো যদি মেনটেন করি, আমরা মনে হয় আমাদের মাঝে বিবাদ হবে না, ঝগড়া হবে না। আমরা কেমন জানি উগ্র হয়ে যাই। আমরা কেন জানি, কেউ আমার কিছু কইলো কেন এটা মানতে পারি না, তার সাথে রিয়াকশনে চলে যায়, রিভেঞ্জে চলে যায় না। এটা হবে না। এই প্রথম আমাদের আমাদের গ্রুপে কিন্তু আমরা সবাই সবাইকে চিনি, সবাই সবাই ভেরি ফ্রেন্ডলি। মানে আমি বলতে চাচ্ছি না যে আপনারা কারোর সাথে কেউ নলেজ শেয়ার করবেন না, তর্ক বিতর্ক করবেন না, হবে। একটা জিনিস তর্কের মাধ্যমে ভালো একটা জিনিস বেরিয়ে আসে। আশা করি বুঝাইতে পারছি। কারণ আরেকটা বিষয় আমি সবসময় সবাইকে বলি, যেমন এই গ্রুপে কাজ করা মানে, যেমন আমি সারাদিন অফিসে, আমি সেই 9টা বাজে ঘুম থেকে উঠে আপনার ভাবিরে ঘুম থেকে উঠাইয়া জোর করে চা বানাইলাম, বিস্কিট হাবিজাবি খেয়ে বেরোলাম। বেরোয় আপনাদেরকে কথা দিছি 10টা বাজে, 9:30 বাজে বসবো, 10টা বেজে গেলো, 10:30 বেজে গেলো, ফ্রেশ হয়ে আপনাদের সাথে বসলাম, কাজ করব ওই নিয়তে। দেখেন, ডেডিকেশনের, আপনারা আমাকে ক্লাস করতে চাচ্ছেন দেখে কিন্তু আমি ইন্সপায়ার পাচ্ছি। আপনারা ডেডিকেট দেখে আমি ক্লাসটা নিচ্ছি। আপনারা যদি কেউ কিছু না বলতেন, চুপ মেরে থাকতেন, হয়তো আমার নেওয়া হইতো না। আমিও লেজি, আমি আস্তে আস্তে আসতাম খেলতে, 2টা 8টা দিতে দিতে। আমি আসার সময় চায়ের দোকান আছে 30টা, 30টার ভিতরে যে কোনো 2টার মধ্যে আমি সবসময় বসি, 2 4টা বন্ধু পেতাম, শেষ ক্লাস আজকের মতো। তাহলে আমার আপনাদের প্রতি আন্তরিকতা, আমার প্রতি আপনাদের আন্তরিকতা, আমাদের সবার প্রতি সবার আন্তরিকতা, এই কমিউনিকেশনটাকে জিইয়ে রাখতে হবে, মানে বাঁচিয়ে রাখতে হবে। তো আমরা মব ক্রিয়েট করব। কত কিছু শিখলাম সরকার পতনের পরে, মব, মব জাস্টিস, আবি যাবি, হ্যাঁ, কত ফেসিস্ট। সত্যি কথা, ফেসিস্ট শব্দটা কিন্তু এই প্রথম শিখছি আমি। শিখতে হবে ভাই, সারা জীবন শিখতে হবে। আসেন, আমরা ফেসিস্ট হব না, হ্যাঁ। ভাই রাগ করছেন আমার কথা? হ্যালো? না না ভাই, ভাই, বলেন। রাগের কিছু। ওকে, ধন্যবাদ। না, আমি ভাবছিলাম আপনার রাগটা করলেন কোনো। আসেন, তাহলে আমরা কাজে চলে যাই। আজকে আমরা মোটামুটি মডেল টডেল শেষ করে পরবর্তী আলোচনায় চলে যাব, তারপরে আমরা গল্প করব। এখন আমরা যেহেতু লাস্ট পর্যায়ে আছি, লাস্ট ইন্ডে আছি, মানে একটা মডেল কমপ্লিট, লাস্ট ইন্ডে আছি। সো আমি চাচ্ছি যে মডেলটা কমপ্লিট করে ফেলি। ইভেন আপনাদেরকে আমি এই একটা পিডিএফ ফাইল সবসময় দেখাই। ওই পিডিএফ ফাইলটা একটু ওপেন করি। উম, আমাদের সাথে অনেক বড় ভাই ব্রাদার আছে কিন্তু। আপনারা যে মব তৈরি করতেছেন, মব তৈরি করে কি পার পাইয়া দেবেন ভাবছেন? আপনার ধরে ঘপা ঘপ খায় দেওয়ার মতো গ্রুপে অনেক লোকজন আছে। তিনি ধরেন ডক্টর ইউনূস, তারপরে ওনার উপদেষ্টা মন্ডলীর সদস্য হইতে পারে, সাবধান। ঠিক আছে? এই যে বিএনডিসি, যে হ্যান্ড নোটটার কথা আমি সবসময় আপনাদেরকে বলে আসছি, যে বিএনডিসি, এই বিএনডিসি হ্যান্ড নোটটা তৈরি হয়েছিল 2015 সালে, যখন আমরা ইউনিভার্সিটিতে পড়ি। আমার পাসিং ইয়ার হচ্ছে 2017, মানে 17তে। আর আমি বের হয়েছি 2018-তে, মানে 1 ইয়ার পরে। কারণ আমার কিছু 3টা সাবজেক্ট ছিল,
ব্যাকলগ। তো তখন আমি চাকরি বাকরি করতাম। তো তো চাকরি বাকরির সময় আমার এই পড়াশোনা প্লাস চাকরি, চাকরি বলতে কি মানে সুযোগ, ওই সুযোগটাকে হাতছাড়া করতে চাই না। তাই আমি 3 সাবজেক্ট পাশ করছি 2 সেমিস্টার ধরে। মানে 80,000 টাকার মতো এক্সট্রা দিছি ইউনিভার্সিটিকে নিজের ইনকাম। তো আসেন, এখন সবাই একটু মিউট করে দিন, হ্যাঁ, নিজ দায়িত্বে। ফিরোজ ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন ফিরোজ ভাই? এখন আমরা আজকে যে কাজটা করব, আমি আজকে আজকে আমরা একটা 7 তলা বিল্ডিং ডিজাইনের এই 13 নম্বর ক্লাসে, 12 নম্বর ক্লাসটা অবশ্যই আমি আপলোড দিয়েছি, আপনারা দেখেছেন। আজকে আমরা কাজ করব ইটেপস এর মডেলিং কমপ্লিট হয়ে যাবে আজকে। এখানে একটা জিনিস খেয়াল করেন সবাই। এখন এই যে ডাটা জেনারেশন বেসিক কনসিডারেশন, মানে বিগত 1 থেকে 12 পর্যন্ত আমরা যে কাজগুলো করছি, এই কাজগুলা 1 থেকে 2 এর মধ্যে আছে। যেমন মেটেরিয়ালস স্পেসিফিকেশন, ইটেপস এর কথা বলতেছি। মেটেরিয়ালস স্পেসিফিকেশন, মেটেরিয়াল স্পেসিফিকেশনে আমরা দেখিয়েছি আমাদের এই বিল্ডিংটা কংক্রিট, কংক্রিটের একটা বিল্ডিং হবে আমাদের, কংক্রিটের। এবং কংক্রিটের মধ্যে যে বিষয়গুলো আমরা ব্যবহার করেছি, এটা হচ্ছে কংক্রিটের মধ্যে আমরা ব্যবহার করেছি স্টোন এবং কি ব্রিক। এটাকে বলে মেটেরিয়াল স্পেসিফিকেশন। একটা আরসিসি বিল্ডিং ডিজাইন করার সময় আপনাকে মেটেরিয়ালস স্পেসিফাইড করে দিতে হবে যে তোমার এই বিল্ডিংটা কিসের দ্বারা, কাঠামোটা কিসের দ্বারা কনস্ট্রাকশন হবে। সেটা কোথায় ডিফাইন মেটেরিয়াল প্রপার্টি আছে, আছে। মেটেরিয়াল প্রপার্টিতে যাব, মেটেরিয়াল প্রপার্টিতে গিয়ে আমরা এই যে ব্রিক চিপ আর স্টোন চিপ দুইটা মাল বানায় দিছি। সো এই দুইটা জিনিস আমি কোথায় ব্যবহার করব, মেটেরিয়াল স্পেসিফিকেশনে। এই যে সেকশন প্রপার্টি, মানে আমি যে বিল্ডিংটা ইটেপসে লোড ক্যালকুলেশন করব, তার জন্য আমি কি করছি, আমার টার্গেট হচ্ছে টোটাল বিল্ডিংটাতে, আমার আরসিসি বিল্ডিংটাকে আমি এই কংক্রিট বিম, কলাম, স্ল্যাব, শেয়ার ওয়াল, সিঁড়ি এগুলা দ্বারা মডেলিং করব। তো মডেলিং করার জন্য আমার বিল্ডিংটার মেইন মেম্বার কারা, বিম, কলাম, স্ল্যাব। তো বিম, কলাম, স্ল্যাবের জন্য আমি কাজ করলাম। মেটেরিয়াল স্পেসিফিকেশনটা কোথায় কোথায় ব্যবহার করছি দেখেন। ফ্রেম সেকশনে গেলেন, ফ্রেম সেকশনে যাওয়ার পরে এখানে আমি 4 ধরনের কলাম বানাইছি, 5 ধরনের কলাম বানাইছি। একটা হচ্ছে 12-15, 12-18, 12-20, 12-24, লিফটের জন্য 10-18। এখন আমি লিফটের মধ্যে ওই এফসি কংক্রিটের স্টোন চিপটা ব্যবহার করেছি। আর কলামের জন্য যেহেতু টোটাল বিল্ডিং এর লোড নেবে আরসিসি কলাম, টোটাল বিল্ডিং এর লোড কে নিবে, আরসিসি কলাম। আরসিসি কলাম যদি টোটাল বিল্ডিং এর লোড নেয়, তাহলে কলামটাকে স্ট্রং করে বানাইতে হবে। আর হাইরেজ বিল্ডিং এর জন্য আমার আহ, সবচেয়ে বেশি প্রিফারেবল স্টোন। কারণ স্টোন দ্বারা নির্মিত বিল্ডিং সবচেয়ে বেশি স্ট্রং হয়, মানে ডিউরেবিলিটি বেশি হয়, লং টাইম টিকে থাকে। কারণ কংক্রিট কিন্তু আপনার ভঙ্গুর, কম্প্রেশন প্রেসার নেই, মানে কম্প্রেস, মানে তাকে চাপ দিলে ফেটে যাবে, কেটে যাবে। হ্যাঁ, তাহলে কংক্রিটকে যদি আপনি হাইলি স্ট্রেংথ নিয়ে কাজ করতে পারেন, মানে স্ট্রেংথ মানে শক্তি, আর সবচেয়ে বেশি শক্তি আসে কোথায়, স্টোন চিপে। স্টোন চিপসে যদি আপনি, স্টোন চিপস দিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার বিল্ডিং হবে সবচেয়ে বেশি স্ট্রং। কারণ কংক্রিট যদি স্টোন দ্বারা ডিজাইন করা হয়, তাহলে সে বেশি চাপ নিতে পারে, মানে প্রেশার নিতে পারে। তাকে যদি আপনি ধাক্কা দেন, সে লোড নিতে পারে। তাহলে কংক্রিটের ক্ষেত্রে, বিশেষ করে হাইরেজ বিল্ডিং এর ক্ষেত্রে, আপনি কলাম, বিম, ফাউন্ডেশন, এই ফ্রেমিং সিস্টেমটাকে যদি স্টোন দ্বারা মেটেরিয়ালস স্পেসিফাইড করতে পারেন, কনস্ট্রাকশন করতে পারেন, তাহলে আপনার বিল্ডিং সবচেয়ে বেশি মজবুত হবে। এটাই উদ্দেশ্য। আর এটার নামই হচ্ছে মেটেরিয়ালস স্পেসিফিকেশন, যেটা আমি প্রত্যেকটা কলামে পাথর ব্যবহার করেছি। একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা কলামে কি ব্যবহার করছি, পাথর ব্যবহার করছি। এখন
আপনি একটা জিনিস খেয়াল করেন, এই যে অ্যাপসি স্টোন 2500 পিএসআই, আবার মডিফাইতে গিয়ে আমি একটা আকাম করছি। সেটা হচ্ছে আমার এই ডিজাইন ট্যাবটা কি, আমি যে কলামটা এই ট্যাবসে ডিজাইন করব, এই ডিজাইন ট্যাবটা হচ্ছে কলাম পিএমএম, মানে ফোর্স ভার্সেস মুভমেন্ট। এটার মধ্যে একটা সিক্রেট আছে, মাথায় রেখে নোট করবেন, নোট করে রাখবেন। আবার আমার এখানে কলামের সাইজটা হচ্ছে রেক্টাঙ্গেল, এবং আমি এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে চেক, একটা হচ্ছে ডিজাইন। তো আমি এটাকে রেনফোর্সমেন্ট টু বি চেক দিছি, নট ডিজাইন। এটার পেছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে এমন, আপনি একটা টোটাল বিল্ডিং এর লোড ক্যালকুলেশন ম্যানুয়ালি করবেন, ম্যানুয়ালি শিখবেন। আমাদের এই কোর্সের শুরুতে আমরা সবাইকে অ্যাসাইনমেন্ট দিছিলাম, সবাই আমাকে করে করে দেখাইছে। নতুন যারা জয়েন করছেন তারাও দেখাবেন। ওই লোড ক্যালকুলেশন করে একটা কলামে লোড বের করার পরে তাকে কি ডিজাইন করা হয় না চেক করা হয়, এটা হচ্ছে আপনাদের পরের ক্লাসের অ্যাসাইনমেন্ট। নোট করেন, আপনি একটা কলামের লোড ক্যালকুলেশন করার পরে একটা কলামকে ডিজাইন করবেন নাকি চেক করবেন, এই বিষয়টা আপনারা আমাকে উত্তর দিবেন পরবর্তী ক্লাসে। তো মেটেরিয়াল স্পেসিফিকেশনের ক্ষেত্রে, কলামের ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি পাথর, এবং এই রডের অ্যারেঞ্জমেন্ট গুলো আমরা এই টেপসকে বলে দিতেছি। তাহলে মেটেরিয়াল স্পেসিফিকেশনের মধ্যে আমি যদি বিমের মধ্যে যাই, গ্রেড বিম আর ফ্লোর বিম, আমি কি ব্যবহার করছি দেখেন তো। আমি ব্যবহার করছি ব্রিক চিপ, অথবা এই টোটাল ক্লাসগুলোর ডিটেলস, কখন ব্রিক চিপ কখন স্টোন চিপ ব্যবহার করেছি, কেন ব্যবহার করেছি, বিগত ক্লাসের বিশ্লেষণগুলো আপনারা দেখবেন, খাতায় লিখবেন, ক্লাস অনুসারে খাতায় লিখে রাখবেন। কিছু না বুঝলে আমাকে জানাবেন। তাহলে এইভাবে করে মেটেরিয়ালস স্পেসিফিকেশনের স্টোন চিপ আর ব্রিক চিপ আমি প্রত্যেকটা মেম্বারে ইউজ করছি। যেমন স্ল্যাবে ইউজ করছি, স্ল্যাবে আমরা বিশেষ করে, যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশের মানুষ হচ্ছে ওয়ান টাইপ অফ, যেমন লুমিনা পারহানা বলেছেন ফৈনি, ওয়ান টাইপ অফ ফৈনিদের মতো। তারা সবসময় কিভাবে কনস্ট্রাকশনে কম খরচ করে সস্তা মেটেরিয়ালস এর মাধ্যমে হাইরেজ বিল্ডিং করতে পারে, ওই ধরনের চেষ্টা করে। তাহলে আমরা স্টোন চিপ বিল্ডিং ডিজাইন করা হয়, কিন্তু বাইরের রাষ্ট্রে এভরিথিং ইজ স্টোন, কিন্তু আমাদের দেশে ব্যবহার করা হয় কি, ব্রিক। বিল্ডিং ঠান্ডা রাখার জন্য বাইরের রাষ্ট্রে যে টেকনোলজি, ম্যাথোলজি ইউজ করা হয়, আমরা যে বুয়েট চুয়েট কুয়েট বিএনবিসির মায়ের বাপ, আমরা কিন্তু এই টেকনোলজির কিছুই জানি না। একদম সত্যি কথা। আপনি যদি হলো ব্লক ইউজ করে বিল্ডিং এর কাজ করেন, হলো ব্লক, আপনার ওই বিল্ডিং থাকবে ঠান্ডা, থার্মাল ইনসুলেশন হিসেবে কাজ করবে। মানে ভেতরের বাতাস বাইরে আসবে না, বাইরের বাতাস ভিতরে যাবে না। এর মানে আপনার ভেতরটা যদি, রুমটা যদি একবার ঠান্ডা করেন, সারা দিন ঠান্ডা থাকবে। এর মানে আপনার সারাদিন এসি ইউজ করার প্রয়োজন নাই, পাখা ইউজ করার প্রয়োজন নাই, বিদ্যুৎ সাশ্রয়ী। এর মানে এছাড়া আরো টেকনোলজি রয়েছে বিল্ডিং কে ঠান্ডা রাখার, কুল রাখার, লং টাইম ডিউরেবল রাখার। আমরা যে কেমিক্যাল ব্যবহার করি, ওই কেমিক্যাল হচ্ছে 2 নম্বর, ওই কেমিক্যাল হচ্ছে ভাতের ফ্যান। তাহলে ভাতের ফ্যান ব্যবহার করি আমরা ছাদ ঢালাইয়ের সময়, কিন্তু আমরা সঠিকভাবে কিউরিং করি না, মানে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা কলামের কাস্টিং করার পরে আমরা একটা মোটা কলাম, একটা বড় কলাম, হাইরেস বিল্ডিং এর কলাম 12 12, 12 18, 12 20, 12 15, নিয়ম হচ্ছে 50 50 ঢালাই দেওয়া। আর আমাদের বিল্ডিং মালিকরা কন্ট্রাক্টরকে মেয়ের জামাই বানায় ফেলে। বানানোর পরে তা মেয়ের জামাই আর বিল্ডিং মালিক একসাথে মিলে ওই কলাম ঢালাই দেয় ফুল একসাথে। একটা কলাম যদি 10 ফিট হয়, তাকে ঢালাই দেওয়ার নিয়ম হচ্ছে 5 ফিট, পরের দিন 5 ফিট। আবার শাটারিং খোলার নিয়ম হচ্ছে মিনিমাম 48 ঘন্টা পর। আবার শাটারিং খোলার পর এটা ল্যাংটা রাখতে বলে নাই, এটাকে কিউরিং পলিসিতে নিয়ে যাওয়ার কথা, এবং কি লং টাইম কিউরিং করতেই হবে, করতেই হবে। এবং কি ওইটার জন্য একটা টেস্ট আছে, কিউরিং পর্যাপ্ত হয়েছে কিনা। তো এত কিছু মেনটেন না করে যখন আমরা কনস্ট্রাকশন করি, সেই দেশে আপনি বিএনবিসি, বুয়েট চুয়েট কুয়েট ইউএপি, দিন শেষে আমরা সবাই রাজমিস্ত্রি। ঠিক আছে? তো এত কিছু নিয়ে আন্দোলন করেন, কোয়ালিটি কন্ট্রোল নিয়ে আন্দোলন করেন না কেন? কারণ আমরা ইঞ্জিনিয়াররা যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে মেটেরিয়াল স্পেসিফিকেশন,
আমরা বিল্ডিং এর ডিজাইন করি, কংক্রিট মেনটেন করি, কাস্টিং করি, ছাদ ঢালাই দিই, কলাম ঢালাই দিই, আমরা কি 100% কোয়ালিটি এনশিওর করতে পারি? পারি না। তাহলে এখানে বিএনবিসি নিয়ে মাথা ফাটাফাটি করার কোনো দরকার নাই। কি ডিপ্লোমা, কি বিএসসি, এগুলো ভাবার কোনো প্রয়োজনে নাই। আপনি আপনার জায়গায় থেকে নিজের কাজটাকে প্রপারলি কতটুকু করতে পারতেছেন, ওইটাই আপনার প্রকৃত সার্থকতা। ঠিক আছে, এরপর আসেন। তাহলে আমরা স্ল্যাব ঢালাই দিব যেখানে কংক্রিট দ্বারা ঢালাই দিব, যেখানে স্টোন চিপ দ্বারা ঢালাই দিব, ওই স্ল্যাবটা কিন্তু ফ্লেক্সিবল। ওই স্ল্যাবটা কিন্তু ছাদের উপরে যখন কাপড় শুকানোর জন্য চিকন দড়ি লাগানো হয়, ওই দড়িটা যেমন বিহেভ করে কেবলের মতো, ডং 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 করে দুলে, স্ল্যাব কিন্তু সেম একটা ওইরকম একটা খাঁচা, পাতলা খাঁচা। ঠিক আছে। তো ওই স্ল্যাবটাকেও কিন্তু আপনার ডিজাইন করার দরকার ছিল স্টোন চিপ দিয়ে, যেখানে স্ল্যাবটা লং টাইম ডিউরেবল হবে, লাস্টিং করবে, যাতে মানুষের প্রেসারে, এই আসবাবপত্রের প্রেসারে বা আমাদের স্ল্যাব, স্ল্যাব তো পাতলা জিনিস, এটার উপর এটা কিন্তু সবার আগে ফেল করার কথা। তাহলে ওইটা আমরা স্টোন চিপ দিয়ে ডিজাইন না করে, কনস্ট্রাকশন না করে আমরা করতেছি কিসে? ব্রিক চিপ। তাহলে ওইখানেও আমরা ফেল। তাহলে মেটেরিয়ালস স্পেসিফিকেশনের যে অপশনটা স্টেপসে আমি প্রথম থেকে দেখিয়ে আসছি, টোটাল আরো অনেক বিশ্লেষণ আপনারা পাবেন, যেখানে স্টোন কেন ব্যবহার করেছি, ব্রিক চিপ কেন ব্যবহার করেছি, এই বিষয়টা ভালোভাবে মাথায় ঢুকাবেন। তবে মূল সারাংশ এটাই, বাস্তবে আমি বিল্ডিংটা যেভাবে কনস্ট্রাকশন করব, ইটেপসে আমি ওইভাবে ইনপুট দিব। এবং বিএনবিসি বলছে মেটেরিয়ালস স্পেসিফিকেশন, মেটেরিয়ালস এর এফসি স্ট্রেংথ 3000 ধরার জন্য। কে বলছে? বিএনবিসি। আমি কিন্তু বিএনবিসি যে কথা বলছে এটা কিন্তু আমি জানি। জানি না যেমন যে তোমরা ডিজাইন করার সময় কংক্রিটের স্ট্রেংথ মানে লোড নেওয়ার ক্ষমতা পার ইঞ্চ স্কোয়ার পিএসএফ তোমরা ধরো 3000, কিন্তু আমরা তো এই প্রজেক্টে 2500 ধরছি। এতে কি আমাদের দোষ হবে? জেল হবে? ফাঁসি হবে? জরিমানা হবে? উচ্চ আদালতে ডাকা হবে? হ্যাঁ, জবাবদিহি করতে হইব? কিছুই করতে হইব না। কারণ বিএনবিসি বলছে, আর আমাকে যে শুনতেই হবে ওইরকম নয়। একটু আগে আমি যে কথাটা বলেছি, পাবলিক ফিল্ডে কাজ কিভাবে হয় সেটা মাথায় নিয়ে কাজ করবেন। তবে আমরা এখানে আলোচনা সাপেক্ষে 2500 ধরছি। আমি সকল বিল্ডিং এর 3000 পিএসআই দিয়ে কাজ করি বা শুরু করি, কিন্তু আমার মেটেরিয়ালস স্পেসিফিকেশনের মধ্যে টিক্স থাকে, টুইস্ট থাকে। কি টুইস্ট? আমি এই টিপসকে এমন ভাবে ডেভেলপ করি যাতে সাপ মরে লাঠি না ভাঙে। আশা করি বুঝতে পারছি। তাহলে মেটেরিয়ালস স্পেসিফিকেশনের মাঝে গুরুত্বটা বুঝতে পারছেন। মেটেরিয়ালস স্পেসিফিকেশন কি কি কাজে লাগবে বিম কলাম স্ল্যাবে, এবং বিম কলাম স্ল্যাব হচ্ছে বিল্ডিং এর মেইন মেম্বার, যেটা টোটাল লোডটাকে নিয়ে বিল্ডিংটাকে দাঁড়া করে রাখবে। কাঠামোগত উন্নতি, কাঠামোগত উন্নয়ন, সকল বিষয়ের উপরে মেটেরিয়ালস স্পেসিফিকেশনের গুরুত্ব অপরিসীম। তাই মেটেরিয়ালস, স্টোন ইউজ করলে বিল্ডিং কি বিহেভ করবে, ব্রিক চিপ ইউজ করলে বিল্ডিং কি বিহেভ করবে, টোটাল ইস্যুটাই আপনাকে সঠিকভাবে অনুধাবন করাতে পারছি আশা করি। এরপরে এইভাবে করে আমি বিম কলাম স্ল্যাব গুলোকে বানাইলাম, বানাই একটা জিওমেট্রিক শেপ তৈরি করলাম। বিল্ডিংটা এই 7 তলা একটা বিল্ডিং এর জিওমেট্রিক শেপ তৈরি করলাম। এটার মধ্যে আরো অনেক আলোচনা আছে, আপনারা দেখে আসবেন। এরপর আমরা চলে যাব পিডিএফ এর পরের স্টেপ। যেহেতু জিওমেট্রিক শেপ তৈরি করা শেষ, এই মেটেরিয়াল স্পেসিফিকেশনের পরে আমরা গ্রিড সিস্টেম করছি, মানে কলাম লেআউট, ইটেপসে কলাম লেআউট করছি, ও কলাম সাইজ এন্ড লোকেশন করছি, মানে ওই যে মেটেরিয়াল কলাম সাইজ বানাইছি 12, 18, 12, 15, 12, 20। তারপর বিম সাইজ বানাইছি, আবার শেয়ার ওয়াল প্রয়োজন হলে শেয়ার ওয়াল দিছি, স্ল্যাব থিকনেস আবিষ্কার করছি, যেখানে ভয়েড সেখানে ভয়েড দিছি, স্টেয়ার কেস রেডি করছি, এবং কি ওয়াটার ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, আমি ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক মডেলে আনি না, খুদাই একটা ফালতু কাম। আমি ওখানে যদি আমার উপরে ওভারহেড বা গাজি ট্যাঙ্ক বা সেবা বা সেরা ট্যাঙ্ক ইত্যাদি 3 স্তর বিশিষ্ট, আহ এরপরে রোদে বৃষ্টিতে ক্ষয় হয় না, অমুক তমুক, ভেতরে কঠিন জীবাণু ব্যাকটেরিয়া তৈরি হলে অটোমেটিকলি
আল্লাহর রহমতে এটা ধ্বংস হয়ে যায়। মানে এরকম আছে না বিজ্ঞাপন, এই ধরনের ট্যাঙ্কি ম্যাঙ্কি আমরা ব্যবহার করি না। আমরা কি করি, যদি আমি পানি মাথার উপরে রাখতে চাই, সিঁড়ির রুমের উপরে রাখতে চাই, বা স্ল্যাবের একটা কর্নার রাখতে চাই, যে পজিশনটাতে আমরা পানির ট্যাঙ্কিটা রাখবো ওই পজিশনে আমরা পানির লোড দিয়ে দিই। ঠিক আছে, লোড দিয়ে, লোড দিলেই তো হয়, মেন তো হচ্ছে বিল্ডিং লোড। টোটাল বিল্ডিংটাকে আমার মনের মাধুরী মিশিয়ে বাস্তবে যেভাবে কাজ করবো, ঠিক এই এই প্রথম 1 আর 2 এর মধ্যে ওই কাহিনীটা আছে। মানে টোটাল মডেলিংটা, আমি বিল্ডিংটা কিভাবে ডিজাইন করব, টোটাল বিষয়টা আমি কাজে নামার আগেই, স্ট্রাকচারের মডেল বানানোর আগেই আর্কিটেকচারাল প্ল্যান দেখে প্রিপেয়ার হয়ে যায়, প্রিপারেশন নিয়ে নেই। এটা হচ্ছে লং টাইম প্র্যাকটিসের ফলে, বাস্তবে অনেক কাজ করার ফলে। কিন্তু আমাদের যে সিরিয়াল বাই সিরিয়াল প্রজেক্ট গুলো, আমাদের যে সিরিজ গুলো, আমি যতগুলো প্রজেক্টের কাজ করেছি, আপনারা খেয়াল করবেন, হয়তো কথাগুলা এক একটা এক এক রকম, কিন্তু কাজগুলো একই রকম। হয়তো বিশ্লেষণ, বিবৃতি এক এক রকম হইতে পারে, কিন্তু কাজগুলো একই রকম। সো আপনারা কিন্তু এই মেটেরিয়াল স্পেসিফিকেশন আর জিওমেট্রির এই ইস্যুগুলা যত বিল্ডিং ডিজাইন করবেন, ইটেপসে আরসিসি, হাই রাইজ বিল্ডিং, 10 তলা, 5 তলা, 15 তলা, 16 তলা, 13 তলা, বেসমেন্ট সহ, 2টা বেসমেন্ট, 3টা বেসমেন্ট, সবকিছু কাহিনী একই। আশা করি বুঝতে পারছি। মানে 1 হইতে 13 নম্বরের মধ্যে এই কাহিনীগুলা খাতায় লিখবেন, হেডফোন লাগাই শুনবেন, ডেইলি 10 মিনিট করে দেখলে হয়ে যাবে, যেহেতু আমাদের ভিডিওগুলা রেকর্ড করাই আছে। তারপরে আমাদের যখন টোটাল বিল্ডিং এর লোড ক্যালকুলেশন হয়ে যাবে, মানে সরি, জিওমেট্রিক শেপ বানানো হয়ে যাবে, তখন আমরা চলে যাব 3 নাম্বার অপশন। মানে আমরা বিল্ডিং এ গ্রেভিটি লোড দিব, মানে বিল্ডিং এ লোড অ্যাপ্লাই করব। মানে আমরা বুঝতে পারলাম, আমরা এই টাইপসের টোটাল মডেল কমপ্লিট করার পরে, মডেলটাকে পূর্ণাঙ্গ রেডি করার পরে লোড অ্যাপ্লাই করব। লোড অ্যাপ্লাই এর মধ্যে যে যে ব্যাপারগুলো আসবে, ডেড লোড, লাইভ লোড, এরপর আপনার লোড প্ল্যান যদি থাকে, তারপরে লোড প্ল্যান বলতে যদি আপনি এই ইন্ডাস্ট্রিয়াল মডেল করেন, ইন্ডাস্ট্রিয়াল কারখানা বানান, আসলে এতে একটা জুতার ফ্যাক্টরি বানাইবো আপনার ক্লায়েন্ট, ওইখানে আপনার আর্কিটেক্ট আপনার লোড প্ল্যান করে দিবে। মানে লোড প্ল্যান বলতে কোন ফ্লোরে কোন মেশিন থাকবে, কোন ফ্লোরে সুতার মেশিন থাকবে, কোন ফ্লোরে চামড়া কাটার মেশিন থাকবে, কোন ফ্লোরে শ্রমিকরা ভাত খাইবো, ডাইনিং হবে, কোথায় সেলাই মেশিন থাকবো, ওইভাবে মেটেরিয়াল, মানে ইন্ডাস্ট্রিয়াল লোড প্ল্যান হয়, ফ্লোর প্ল্যান হয়। তখন তিনি দেখাই দিবে স্পেসিফিক ওই পয়েন্ট, ওই স্ল্যাবের উপরে, ওই ধরেন 10,000, 15,000, 20,000 স্কোয়ার ফুটের ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরির উপর, ওই ফ্যাক্টরি বেস কাজ করলে আপনারা লোড প্ল্যান পাবেন। আর এমনি রেসিডেন্সিয়াল বিল্ডিং, আমাদের স্কুল কলেজ মাদ্রাসা, এখানে আমরা ডেড লোড, লাইভ লোড, তারপর পার্টিশন ওয়ালের লোড, এরপর আপনার মোজাইক পাথর লোড, এরপর আপনার এই বিভিন্ন স্টাইলের লোড আসে, এগুলো আমরা আলোচনা করব, যেহেতু আমাদের মডেল কমপ্লিট শেষ। এরপর গ্রেভিটি লোড বলতে কি, যে লোডটা মাটির দিকে কাজ করে, মানে আসমান থেকে নিউটন সাহেব যেটা আবিষ্কার করেছেন সেটা, আবার বাংলাদেশের এক বিজ্ঞানী তো বলে নিউটনের 3য় সূত্র বলে ভুল আছে, এটাও আবিষ্কার করছে ঝিনাইদহের এক লোক। ওই দিন আমরা ফেসবুক ইয়েতে দেখলাম, সংবাদে দেখলাম, ইউটিউবে, যে নিউটন যে আবিষ্কার করছে আপেল বাগানে, যে এটা নাকি ভুল। অনেক কিছু হবে, কিন্তু আমরা তো আর বিজ্ঞানী না, আমরা জানি না এটা কিভাবে, আমরা জাস্ট থিওরিক্যাল বিষয়টাকে একটু ফিল করি। গ্রেভিটি বলতে যে লোডটা নিচের দিকে কাজ করে। মানে উপরে, যতই উপরে যান, একটা পর্যায়ে যায় নাকি গ্রেভিটি শূন্য হয়ে যায়, তখন নভোচারীরা উপরে হারায় যায় মহাশূন্যে। ওখানে ওয়েট থাকে না, মানে আপনার কোনো ওজন থাকে না, ওইটা গ্র্যাভিটি লেস। কিন্তু যতক্ষণ আপনার ওজন আছে পৃথিবীর কয়েকটা স্তর পর্যন্ত, তখন আপনি নিচের দিকেই পড়তে থাকবেন। তাহলে সেটা হচ্ছে গ্র্যাভিটি লোড, যেটা আপেল বাগানে আপেল নিচে পড়লো কেন, উপরে গেল না কেন, নিউটন সাহেব এটা আবিষ্কার করেছেন। তো ওইটা হচ্ছে গ্র্যাভিটি লোড। এখন বিল্ডিং এর ডেড লোড, লাইভ লোড, গ্র্যাভিটি লোড শর্টকাটে বলে দিই। একটা বিল্ডিং যে জিওমেট্রিক শেপ নিয়ে দাঁড়ায় থাকে, 10 তলা, 5 তলা, আপনার আশেপাশে সমানে বিল্ডিং আছে, এটা টোটালটাই হচ্ছে ডেড লোড। মানে তার নিজের সেলফ ওয়েট, তার নিজের সেলফ ওয়েট। এরপর বিল্ডিং এর সাথে আপনি ইনক্লুড করেন টাইলস এর লোড, তারপর বিল্ডিং এর সাথে ইনক্লুড করেন যে মেটেরিয়ালস গুলা, আপনার যা যা অ্যাক্সেসরিজ আপনি বিল্ডিং ইউজ করেন, টোটাল কম্বাইনলি এটা ডেড লোড। একটা ফিনিশিং বিল্ডিং, র বিল্ডিং, একটা ফ্ল্যাট কিনলেন, এটাই হচ্ছে বিল্ডিং এর ডেড লোড। আর লাইভ লোড কোনগুলা,
লাইভলিহুড হচ্ছে ধরেন আপনার জন্মদিনের পার্টি হইব, 20 জন 22 জন মেহমান আসবো, বা এঙ্গেজমেন্ট হবে, আত হবে, বিয়ে শাদী হবে, বা ডিভোর্স হইব, বিচার আচার হইব, মানুষজন আইব, তারা আসলো আবার চলে গেল। তারা আসার সময় যা নিয়ে আসলো, মোবাইল হাবি জাবি লাঠি সোটা মারামারি স্বর্ণ গয়না মিষ্টি, এগুলো হচ্ছে লাইভ লোড। মানে যে লোডটা চিরস্থায়ী নয়। আর সকল লোডে গ্রেভিটির দিকে কাজ করবে, ডেড লোড, লাইভ লোড, সকল লোড। তাহলে গ্রেভিটির লোড আশা করি বুঝতে পারছি। গ্রেভিটির লোডটা কখন আসবে? গ্রেভিটির লোডটা তখনই আসবে যখন আপনি টোটাল জিওমেট্রিক শেপ, ইটেপসের 7 তলা 8 তলা 9 তলা 4 তলা 3 তলা 2 তলা 1.5 তলা, এটা কমপ্লিট করার পরে লোডের প্রশ্ন আসবে। তারপর গ্রেভিটির লোড অ্যাপ্লাই করার পরে আমরা এই 3 নাম্বার অপশন পর্যন্ত থাকি, গ্রেভিটির লোডটা অ্যাপ্লাই করব। তারপর ল্যাটারাল লোড অ্যাপ্লাই করবো, উইন্ড লোড, আর্কওয়েভ লোড, অটো ল্যাটারাল লোড। তাহলে গ্র্যাভিটি লোডের আলোচনা বুঝলেন, এবং কি আজকে আপনাদেরকে আমি একটা পিডিএফ দিব, যেটার মধ্যে থাকবে বিল্ডিং এ কি কি কয় প্রকারের ডেড লোড লাইভ লোড আসে, এবং কি এটা কন্ডিশন অনুসারে। স্কুলে একরকম আসে, কলেজে একরকম আসে, কনভেনশন হলে একরকম আসে, মসজিদে একরকম আসে, রেসিডেন্সিয়াল